এখন আমরা পড়বো শুভা। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই গল্পটা লিখছেন। তো এই গল্পটা পড়তে গেলে তুমি একটু হারায় যেতে পারো, ভাবতে পারো যে এটা কি বলতেছে এইসব, মানে কোনো মিনিং নাই কথাবার্তার, এই টাইপের একটা জিনিস তোমার কাছে মনে হতে পারে। বাট গল্পটা তুমি যদি লাস্ট পর্যন্ত দেখো তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা। তো আমি লাস্ট পর্যন্ত তোমাকে ওয়েট করাবো না, আমি শুরুতেই তোমাকে বলে দেবো যে গল্পটার মধ্যে কী বলছে। তো তার আগে, শুরু করার আগে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে জীবনীটা একটু পড়তে হবে। সে জন্মগ্রহণ করছে কবে? 25শে বৈশাখ 1268 বাংলা সালে। 1268, 25শে বৈশাখ 1268। তো এটা ছিল ইংরেজি 7ই মে 1861। এখন এই জিনিসটা মনে থাকবে না, হ্যাঁ? তো মনে রাখার কি উপায় আছে একটু চিন্তা করে দেখি। 1857 সাল তোমরা জানো কিনা সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ নামে একটা বিদ্রোহ হয়েছিল 1857 সালে। সেটা ঠিক 4 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার মানে সেটা কত? 1861। আবার 1941, 7ই আগস্ট 1941, 1947 সালে হচ্ছে ভারত স্বাধীন হয়েছে। ভারত স্বাধীন হওয়ার ঠিক 6 বছর আগে হচ্ছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু। তার মানে সে পুরোটা সময় কি ছিল? ব্রিটিশদের আন্ডারে ভারতের যে উপনিবেশ ছিল ওই উপনিবেশের অধিবাসী ছিল। ঠিক আছে? আচ্ছা, তো 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে। সে 1857 সালে সিপাহী বিদ্রোহ ঠিক 4 বছর পরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। কবে? 7ই মে। আর 1947 সালে হচ্ছে ভারত স্বাধীন হয়েছে। সেই 1941 সালের 7ই আগস্ট হচ্ছে তার মৃত্যু। ঠিক আছে, ওকে। এবার আসো বাংলার বিষয়। বাংলাতে সে ছিল 25শে বৈশাখ 1268। এখন এখানে একটু খেয়াল করে দেখো, 1861 থেকে সে বাঁচছে 1941 পর্যন্ত, তার মানে 80 বছর সে বেঁচে ছিল। তাহলে 25শে বৈশাখ 1268 থেকে উনি কি করছে? 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে উনি মারা গেছে। তো এটা এইভাবে মনে রাখবা, উনি জন্ম নিছে কখন? কাঠফাটা রোদে, 25শে বৈশাখ, বৈশাখ মাসে 1268। আর উনি মারা গেছে কখন? একদম বর্ষণ মুখর দিনে, বৃষ্টির দিনে। সেটা কত? 22শে শ্রাবণ, 22শে শ্রাবণ 1348। তাহলে আমরা সিপাহী বিদ্রোহ দিয়ে মনে রাখবো ভারতের স্বাধীনতা, আরেকটা হচ্ছে কাঠফাটা রোদ আর বৃষ্টি। ওকে, এবার কোথায় জন্মগ্রহণ করছেন? কলকাতার জোড়াসাঁকো নামক জায়গার ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বংশী উপাধি হচ্ছে ঠাকুর। তার পিতা হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর পিতামহ হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। আচ্ছা, 15 বছর বয়সে উনি হচ্ছে বনফুল কাব্য প্রকাশ করছে। 15 বছর বয়সে বনফুল কাব্য। এবং 1913 সালে, এটা অনেক ইম্পর্ট্যান্ট, 1913 সালে তার ইংরেজি যে গীতাঞ্জলি সং অফারিংস, এইটার জন্য উনি এশীয়র মধ্যে প্রথম নোবেল পুরস্কার পাইছে। গীতাঞ্জলি দ্য সং অফারিংস এর মানে হচ্ছে গীত যোগ অঞ্জলি। অঞ্জলি মানে হচ্ছে প্রসাদ। ঠিক আছে? প্রসাদ মানে কি? প্রসাদ মানে হচ্ছে তোমার দেবতাদের জন্য যে গিফট দেয়া হয় সেটা হচ্ছে অঞ্জলি, আমি যতটুকু জানি। আর গীত মানে হচ্ছে গান। তার মানে দেবতাদের গানের মাধ্যমে হচ্ছে দেবতাদের গিফট দেয়া হচ্ছে, বা দেবতাদের তোমার প্রসাদ দেয়া হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে গীতাঞ্জলি, গীত যোগ অঞ্জলি, গীত মানে গান। এবার সাহিত্যের সব শাখাতেই উনি হচ্ছে পদচারণা করছেন। এর মধ্যে অজস্র রচনার মধ্যে এই জিনিসগুলা, মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বেলে, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ঢাকঘর, রক্তর কবির, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, এগুলো হচ্ছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন এই জিনিসগুলো কিভাবে মনে রাখতে হবে আমাদের? এই জিনিসগুলো হচ্ছে যে কোনো একটা গল্প বানাইতে হবে এটা দিয়ে। যেমন আমি যদি এখন ইমপ্রম্পটু একটা গল্প এখানে বানাই, যে সোনার তরীতে করে মানসী, মানসী হচ্ছে একটা মেয়ের নাম, সে কল্পনা করে সে সোনার তরীতে করে চিত্রা নদী পার করে, চিত্রা একটা নদী আছে, চিত্রা নদী পার করে ক্ষণিকের জন্য সে ঘরের বাইরে যাবে। তাহলে মানসী একটা মেয়ের নাম, সে কল্পনা করে সে সোনার তরীতে করে, স্বর্ণের তরীতে করে চিত্রা নদী পার করে ক্ষণিকের জন্য সে ঘরের বাইরে যাবে। ঠিক আছে? সো এইভাবে একটা গল্প বানায় মনে রাখবা। যার যেভাবে ইচ্ছা, এক একজন এক একভাবে মনে রাখে।
আমি আমার মতো মনে রাখি, তুমি তোমার মতো মনে রাখবে, আমি জাস্ট যেটা বললাম সেটাই হবে। এখন এই শুভা গল্পটাতে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝাইতে চাইছে সেটা বোঝার জন্য আমাদেরকে চলে আসতে হবে এই পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতিতে যদি আসি আমরা, তাহলে এখানে দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষ আছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুত করতে চাইছে। এবং এখানে শুভা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী শুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। তাহলে দেখো, হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে, তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধটা নিয়েও উনি এটা লিখছে। এছাড়াও আর কি আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন, চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো, মানে তারা কিভাবে চিন্তা করে, তাদেরও যে একটা আবেগ আছে, তাদের যে অনুভূতি আছে, এই সব কিছু তিনি এখানে উপস্থাপন করছেন। এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনের মধ্যে মনোজগতে, মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যে মনের দিক থেকে একটু দুর্বল থাকে, সেই মনের দিকে মমত্ববোধের দিকে তাকাইতে বলছে সবাইকে, মমত্ববোধের সাথে বা সহমর্মিতার সাথে সবাইকে তাকাইতে বলছে। এটাই শুভার মেইন জিনিস। তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ এটা। এছাড়াও এখানে প্রকৃতির বর্ণনা আছে, আরও অনেক কিছু আছে, বোবা প্রাণীর সম্পর্কে কথা আছে, আরও অনেক কিছু আছে। তো প্রথমেই বলছে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছে, সুভাষিনী, ভাষিনী মানে যে কথা বলতে পারে সুন্দর, মানে ভাষিনী মানে যে কথা বলতে পারে, ভাষণ দিতে পারে, আর সু মানে সুন্দর, যে সুন্দর কথা বলতে পারে সে সুভাষিনী। তখন কে জানি তো সে বোবা হইবে। তার মানে মেয়ের নাম আমরা কি জানলাম? সুভাষিনী। এবং তার দুইটা বড় বোনের নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী। কেশিনী মানে যার কেশ আছে, সুকেশিনী মানে যার কেশ সুন্দর, কেশ মানে চুল, আর সুহাসিনী যার মানে তার হাসি সুন্দর। তো এই জন্য তার বাপ মেয়ের নাম রাখে সুভাষিনী এবং সংক্ষেপে তাকে সকালে শুভা বলে। এরপর দোস্তর মতো মানে একদম অনেক বেশি অনুসন্ধান, মানে খোঁজাখুঁজি ও টাকা ব্যয় করে বড় দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটা পিতামাতার নীরব হৃদয় ভার, মানে পিতামাতার মনের এমন কষ্ট যেটা তারা কাউকে বলতে পারতেছে না, এটা নীরবের হৃদয়ের ভার। বুঝতে পারছো? যদি কাউকে বলতে পারতো তাহলে তো আর নীরব হৃদয় ভার হইতো না। এরপর বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। মানে যার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, মানুষ মনে করে যে ওরা যা খুশি তাই বলা যায়, সে তো কোনো কিছু বলতে পারতেছে না। আমাদের কষ্ট লাগলে আমরা বলি যে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু যে বোবা সে তো বলতে পারে না। তো মানুষজন মনে করে সে যেহেতু মুখে বলতে পারে না, তাইলে মনে হয় সে কষ্টও পায় না, এই জন্য মানুষ তাকে যা ইচ্ছা তাই বলে। এই জন্য তার সাক্ষাতেই, মানে শুভার সাথে দেখা হওয়ার সাথে সাথেই, সাক্ষাতেই মানে দেখা হওয়ার সাথে সাথেই সবাই শুভার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করতো যে আরে শুভা কথা বলতে পারে না, কি হবে ওর। এবং বলতেছে যে সে যে বিধাতার অভিশাপ রূপে তার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হতে বুঝিয়ে লইয়াছে। সে, বুঝতে পারছো, মানে সে নিজেকে একটা অভিশাপ মনে করত, সে নিজেকে একটা অভিশাপ মনে করতো এবং এটা সে ছোটবেলা থেকে বুঝে নিছে। কারণ সবাই বলতেছে যে তুমি মানে তোমার কি হবে, তোমার জন্য তোমার বাবা মার কষ্ট হবে, এই টাইপের কথাবার্তা বল। তার ফল এটা হয়েছিল সাধারণের চোখ থেকে, মানে সাধারণ মানুষ দেখবে, দৃষ্টিপাত মানে সাধারণের মানুষের চোখ যেদিকে যায় ওইখান থেকে সে নিজেকে লুকায় রাখতো, গোপন করে রাখতে সবসময় চেষ্টা করতো। এবং শুভা মনে করতো শুভাকে যদি সবাই ভুলে যায় তাহলে সবাই বেঁচে যায়, আমাকে সবাই ভুলিলে বাঁচি। এরপরে কথা বলতেছে লেখক, কিন্তু দুঃখ বা কষ্ট এটা কি কেউ কখনো ভুলে? তো পিতা আর মাতার মনে, মানে বাণীকণ্ঠ তার পিতার নাম, তো সেই পিতা আর তার মাতার মনে সে সবসময় জাগরুক ছিল, মানে জাগ্রত ছিল, সজাগ ছিল। সে সবসময় তার বাবা মার মনের মধ্যে ছিল যে তাদের মেয়ে এরকম কথা বলতে পারে না। তারপর রবীন্দ্রনাথ বলতেছে বিশেষত তার মা তাকে নিজের একটা দোষ হিসেবে দেখতো, যে শুভা তার মায়ের নিশ্চয়ই কোনো দোষ আছে, এই জন্য শুভা হয়েছে। কারণ কি? কারণ মায়েরা ছেলেদের চেয়ে মেয়েকে নিজের অংশ হিসেবে বেশি দেখে, নিজের প্রতিচ্ছবি মনে করে যে
আমি যেরকম আমার মেয়েও সেরকম। তো শুভার মা মনে করতো আমার মনে হয় কোনো দোষ আছে, এই জন্য আমার মেয়েটা এরকম হয়েছে। তো এই জন্য বলছে কন্যার যদি মেয়েদের যদি কোনো অসম্পূর্ণতা দেখে, তো সেটা যেন বিশেষভাবে মায়ের নিজের লজ্জার কারণ, মায়ের নিজের লজ্জা করে যে আমার জন্য আমার মেয়েটা এরকম হয়েছে। তার বরঞ্চ বলতেছে অন্যদিকে শুভার বাবা বাণীকণ্ঠ হচ্ছে শুভাকে অন্য মেয়েদের চেয়ে, যে সুকেশিনী আর সুহাসিনীর চেয়ে একটু বেশি ভালোবাসতো। কিন্তু শুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো শুভার মায়ের কোনো দোষ আছে, এই জন্য শুভা এরকম হয়েছে। তো এইটার জন্য শুভার মা শুভার প্রতি অনেক বিরক্ত ছিল। তো এটাও আসে যে কেন গর্ভের কলঙ্ক মনে করতেন, কারণ হচ্ছে ওই যে এটা আনসার হবে তখন মায়েরা হচ্ছে ছেলেদের চেয়ে মেয়েদেরকে নিজের প্রতিচ্ছবি হিসেবে দেখে। শুভা কথা বলতে পারতো না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুইটা কালো চোখ ছিল। পল্লব মানে এই যে এই যে এই যে পল্লব, তো তার চোখের পাতার যে এটা কি বলে, চোখের লোম, চোখের পাতার কেশর আর কি। তো এটা হচ্ছে বড় ছিল, তার বড় বড় অনেক চোখ ছিল, এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। ভাব মানে তার মধ্যে যদি কোনো অনুভূতি আসতো, সে রাগ করতো, খুশি হইতো, কান্না করতো, তাহলে তার ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে ওষ্ঠ হচ্ছে এই যে এটা ঠোঁট, নিচের ঠোঁট হচ্ছে ওষ্ঠ, উপরের ঠোঁট হচ্ছে অধর। তো ওষ্ঠ প্লাস অধর মিলে হচ্ছে ওষ্ঠাধর, মানে দুইটা ঠোঁটই কচি কিশলয়, কিশলয় মানে কচি পাতা, কচি পাতা যেরকম বাতাসে কেঁপে ওঠে, তার ওষ্ঠাধর হচ্ছে এরকম কেঁপে উঠত। এবার একটা কথা বলছে, কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। তর্জমা মানে হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা। তো আমরা যখন কথায় কোনো একটা ভাব প্রকাশ করতে চাই, ধরো আমার কোনো একটা মানুষকে খারাপ লাগতেছে, তো আমাদেরকে এই যে ওই মানুষটাকে আমাদের খারাপ লাগতেছে, এটার জন্য আমাদের চিন্তা করতে হয় যে আমি আমার মুখের অঙ্গভঙ্গিটা কীরকম করব, আমি কত জোরে কথা বলবো, আমি কত রুক্ষভাবে কথা বলবো, ইত্যাদি ইত্যাদি ব্রেনে চিন্তা করে তারপরে আমরা কথা বলি। সেটা আমাদের নিজের চেষ্টায় করতে হয়। আমার কাউকে খারাপ লাগতেছে, আমার মুখ থেকে কিন্তু অটোমেটিক্যালি খারাপ ভাষা বা খারাপ অঙ্গভঙ্গি বেরোয় আসবে না। আমাদেরকে ওই জিনিসটা ব্যাখ্যা করতে হয়, তর্জমা করতে হয় নিজেকে, যে আমার ওই লোকটাকে খারাপ লাগতেছে, ওই লোকের সাথে আমি এইভাবে আচরণ করব। তো সব সময় এটা আবার ঠিকঠাক মতো আমরা করতে পারি না। অনেক সময় দেখা যায় অনেক লোককে ভালো লাগতেছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, এবং ক্ষমতার অভাবে অনেক সময় ভুল হয়। ওই যে বললাম, অনেক সময় আমরা নিজের অনুভূতি ব্যাখ্যা করতে পারি না, এই জন্য অনেক সময় ভুলভাবে কথা বলে ফেলি। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না, কারো কালো চোখের মধ্যে কি অনুভূতি হচ্ছে এটা বাইরে থেকে আমরা এমনি দেখতে পারি। তুমি যদি কারো চোখের দিকে তাকাও, তাহলে তুমি একদম নিশ্চিত বুঝতে পারবা যে সে কি ভাবতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সে কি ভাবতেছে একদম ক্লিয়ার কাট বুঝতে পারবা। তার ফেসিয়াল এক্সপ্রেশনে ভুল হইতে পারে, তার কথায় ভুল থাকতে পারে, সে হয়তো কথাটা ঠিক মতো বোঝাইতে পারে না, কিন্তু তার কালো চোখে তুমি তাকাইলে একদম সুন্দর মতো বুঝতে পারবা সে কি বলতে চাচ্ছে। কেন? মন আপনি তাহার উপর ছায়া ফেলেন, মন নিজে নিজেই, আপনি মানে মন নিজে নিজেই এই কালো চোখের উপর হচ্ছে ছায়া ফেলে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, মানে মনের যেই ভাব আছে সেটা নিজে নিজেই কখনো চোখের মধ্যে প্রসারিত হয়, আবার কখনো চোখের মধ্যে মুদিত হয়। মুদিত হয় মানে হচ্ছে ডুবে যায়, নিভে যায়। কখনো চোখের মধ্যেই আমরা একদম স্পষ্ট করে ভাবটা দেখতে পাই, আবার কখনো চোখের মধ্যেই হচ্ছে ভাবটা একদম নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, খুশি হইলে চোখ যে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিভে আসে। দুঃখিত হইলে চোখ হচ্ছে একদম ম্লান হয়ে যায়, বোঝাই যায় যে মন খারাপ ওই লোকটার। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে, কখনো হচ্ছে ডুবে যাওয়া চাঁদের মতো তাকায় থাকে, আবার কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়ে ওঠে। কখনো বিদ্যুৎ যখন হচ্ছে চমকায় তখন এটা চারদিকে কি ঝলকানি দেয় না? কখনো চোখের মধ্যে যদি উত্তেজিত হয় মানুষ, তাহলে চোখের মধ্যে একটা বিদ্যুৎ ঝলকানি ফোটে। তো এই জিনিসগুলো সবগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর করতেছে, তোমার বিভিন্ন উপমা দিতেছে, রূপক ইউজ করতেছে, তার সাহিত্যে যেই নলেজ আছে ওই নলেজটা ইউজ করতেছে সে। এরপর বলতেছে মুখের ভাব ছাড়া, বই মানে মুখের ভাব ছাড়া আজন্মকাল, অর্থাৎ জন্ম থেকে মুখের যেই ভাষা, মুখের যেই এক্সপ্রেশন, মুখের যেই মুখের অঙ্গভঙ্গি, এই মুখের অঙ্গভঙ্গি ছাড়া যার আর কোনো ভাষা নাই, তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। মানে তার চোখের ভাষা হচ্ছে অনেক বেশি বিস্তৃত এবং অনেক বেশি গভীর। মানে সে তো মুখ দিয়ে কথা বলতে পারে না,
তার যত অনুভূতি আছে সব সে চোখ দিয়ে প্রকাশ করে। তার মানে তার চোখে যে কত শত অনুভূতি আছে এটার কোনো হিসাব নেই। অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। অনেকটা স্বচ্ছ আকাশ। আকাশের মধ্যে কি হয়? আকাশের মধ্যে হয় হচ্ছে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার সময় রং খেলা করে না, ঠিক সেই রঙের খেলা যেন তার চোখের মধ্যে চলে। তো সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় আকাশে নানান রঙের খেলা হয়, নানান ভাবের খেলা হয়। আকাশ দেখে আমাদের মন ভালো হয়, মন খারাপ হয়। তো এরকম এই শুভার চোখের ভাষার মধ্যে হচ্ছে অসংখ্য ধরনের খেলা আছে, রং আছে। সো এগুলোর ব্যাখ্যা এক একজন এক একভাবে দিতে পারে। এই যে কিছু কিছু লাইন আছে, এই লাইনের উপরই ঘন্টার পর ঘন্টা হচ্ছে ব্যাখ্যা দেওয়া যায়। বুঝতে পারছো? তো তোমাদের পরীক্ষায় এগুলো আসবে না, যেগুলো পরীক্ষায় এগুলো আসবে না, এই জিনিসগুলো আমাদের এতটা ইয়ে লাগবে না। কিন্তু ওই যে কিছু কিছু আছে, চোখের ভাষা অসীম উদার এবং অতস্পর্শ গভীর, আর একটা স্বচ্ছ আকাশের মতো, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আর ওই যে ওইটাই সিকিউ, কিন্তু আমি সব করাবো না। সিকিউ তোমাদের আমি ধরাই দেবো যে সিকিউ থেকে এই জিনিস আসে, এবং এমসিকিউ হচ্ছে আমি করাবো। এরপর এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এর মানে কি? বাক্যহীন মানুষ যারা, মানে যারা কথা বলতে পারে না, তাদের মধ্যে হচ্ছে প্রকৃতি একটা বিশাল বড় জিনিস না? বন বাদার। তো এই বনের মধ্যে বা প্রকৃতির মধ্যে কোনো মানুষজন থাকে? বিজন মানে কোনো মানুষজন নাই। তো প্রকৃতির মধ্যে কোনো মানুষজন নাই, প্রকৃতি কথা বলে না, কিন্তু প্রকৃতির কাছে গেলে মনে হয় প্রকৃতি কিছু একটা বলতেছে। প্রকৃতি মনে হয় অনেক রহস্য এরকম লুকায় রাখছে, এরকম মনে হয় না? ওই কথাটাই বলতেছে যে যেই মানুষটা কথা বলতে পারে না, মনে হয় যে তার মধ্যে কিছু একটা রহস্য সে লুকায় রাখছে। বন জঙ্গলে যখন আমরা যাই, চারদিকে দেখি শুনছান নীরবতা, কোথাও একটু পাখি ডাকতেছে, কোথাও একটু বানর ডাকতেছে। তো এই যে এই নীরবতার মধ্যে মনে হয় কি জানি কি রহস্য মনে হয় লুকায় আছে এই প্রকৃতির মধ্যে। তো আমাদের একটু গা ছমছম করে, ভয় করে। ওই কথাটাই বলতেছে যে বাক্যহীন মানুষ যে কথা বলতে পারে না, তার মধ্যেও একটা মহত্ব আছে। তো এই জন্য একটা রহস্য আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা এই শুভাকে একটু ভয় পাইতো এবং তার সাথে খেলা করতো না। তো শুভা ছিল নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। নির্জন দ্বিপ্রহর মানে জনমানুষ নাই এরকম দুপুরবেলা, মানুষজন নাই এরকম দুপুরবেলা, এটার মতো সে শব্দহীন ছিল, মানে কোনো শব্দ করতো না সে, এবং তার কোনো সঙ্গী ছিল না, খেলার জন্য কেউ ছিল না তার। এবার তাদের যে গ্রাম, শুভা যে গ্রামে থাকে, সেই গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, এবং নদীটা হচ্ছে বাংলাদেশের একটা ছোট নদী। এবং নদীটা কি? নদীটা হচ্ছে গৃহস্থ ঘরের মেয়ের মতো। কেন গৃহস্থ ঘরের মেয়ে? গৃহস্থ মানে যে হচ্ছে কৃষিকাজ করে জীবন নির্বাহ করে, ঠিক আছে? যার যে কৃষিকাজ করে জীবনযাপন করে সে হচ্ছে গৃহস্থ। তো গৃহস্থ ঘরের যারা মেয়ে আছে তাদের দেখবা বিয়েও হয় আশেপাশের গ্রামে। মানে তারা খুব বেশি যে একদম বাংলাদেশ থেকে পুরো ইউরোপ সব দেশ ঘুরে আসছে, জিনিসটা এরকম না। তাদের জীবনটা হচ্ছে একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ। এই কথাটাই বলতেছে যে এই নদীটাও হচ্ছে একটা গৃহস্থ ঘরের মেয়ের মতো। মানে ও যে অনেক দূর থেকে এসে অনেক দূরে যাচ্ছে, জিনিসটা এরকম না। বহু দূর পর্যন্ত ওর প্রসার নাই, ওর বৃদ্ধি অনেক দূর পর্যন্ত নাই। নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। নিরলসভাবে সে কি করে যায়? তন্ময় হয়ে সে নিজের কুল রক্ষা করে কাজ করে যায়। কুল মানে তার দুই পাশের যে পার আছে, এই দুই পার রক্ষা করে তার কাজ হচ্ছে গ্রামে গ্রামে পানি পৌঁছায় দেয়া, সে সেই পানিটা পৌঁছায় দিয়ে যায়। ঠিক গৃহস্থের মেয়েরা যেরকম ঘরের সব কাজ সুন্দরভাবে করে, ঠিক সেরকম নদীটা সেভাবে কাজ করে যায়। দুই ধারের গ্রামের সকলের সাথেই এই নদীর কোনো না কোনো একটা সম্পর্ক আছে। দুই পাশে যে গ্রামবাসী থাকে নদীর দুই পারে, তাদের সবার সাথে নদীর কোনো সম্পর্ক আছে। তারা কেউ গবাদি পশু গোসল করায়, তারা কেউ হচ্ছে পানি খায়, তারা কেউ গোসল করে, তারা কেউ কৃষিকাজ করে, ওইখানে নানানভাবে করে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, তার দুই পাশে হচ্ছে লোকজনের আবাস আছে, লোকজন থাকে, এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, তরু মানে গাছ, গাছের ছায়া দিয়ে ঘেরা ঘন, মানে ঘন গাছের ছায়া দেয়া উচ্চ পার আছে। নদীর পাড়টা অনেক উঁচু, তট মানে পার। নিম্ন তল দেয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী, মানে এই পাড়ের নিচের দিক দিয়ে, পাড়ের নিচ দিয়ে কি করতেছে? গ্রামের লক্ষ্মী বলতেছে, মানে গ্রামের জন্য সৌভাগ্য আনে বলতেছে। স্রোতস্বিনী মানে যার অনেক স্রোত আছে। আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলে আছে, মানে
সে কাজ করতে করতে এমন অবস্থা সে নিজেকেই ভুলে গেছে যে সে নিজেকে, সে শুধু কাজেই ব্যস্ত। সে কি করতেছে, দ্রুত পদক্ষেপে তাড়াতাড়ি পায়ে দৌড়ায় দৌড়ায়, তো নদীর তো আর পা নাই, নদী হচ্ছে পানিটা প্রচণ্ড স্রোতে, প্রফুল্ল হৃদয় খুশি মনে হচ্ছে সে আপনার মানে নিজের অনেক বেশি কল্যাণ কাজ করতে যাচ্ছে। তার নদীর সবগুলো কাজই তো, ম্যাক্সিমাম কাজই তো কল্যাণের, যে কৃষিকাজে হেল্প করে, পানি দেয়, গবাদি পশু পানি খায়, মানুষ পানি খায়, গোসল করে, রান্না বান্না করে, এগুলো। এবার এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, বাণীকণ্ঠের ঘর হচ্ছে নদীর একেবারে উপরে। নদীর একেবারে উপরে মানে নদীর মাঝখানে না, নদীর পাড়ের একদম কাছাকাছি। তার কি আছে, বাখারির বেড়া আছে, তার বাড়ির চারপাশের বেড়াটা হচ্ছে বাখারি দিয়ে দেয়া, 8 চালা, তার ঘরের চালটা হচ্ছে 8 চালা ঘর, 8টা চাল। গোয়াল ঘর, ঢেকিশালা আছে, গোয়াল ঘর যেখানে গবাদি পশু থাকে, ঢেকিশালা আছে যেখানে ধান ভানে, খড়ের স্তূপ আছে, তার এখানে অনেক খড় আছে তার গবাদি পশুকে খাওয়ার জন্য, তেঁতুল তলা আছে, তেঁতুল গাছ আছে, আম গাছ আছে, কলার বাগান আছে। তেঁতুল গাছ, আম কাঁঠাল এবং কলার বাগান। এগুলো কি করে, নৌকা দিয়ে যারাই যায়, নৌকাবাহী মানে নৌকা দিয়ে যারাই যায় তাদেরই হচ্ছে চোখে পড়ে। এবং এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে, গার্হস্থ্য মানে ঘরের সচ্ছলতা, এই যে তার সবই আছে, কি নাই, তার বাড়ি আছে, তার গবাদি পশু আছে, তার ঢেকিশালা যেহেতু আছে তার মানে তার নিশ্চয়ই কৃষি জমিও আছে, কারণ ঢেকিশালা তো ধান ভানে। তারপরে তার তেঁতুল তলা আছে, তার আম কাঁঠাল খাইতে চাইলে আম কাঁঠাল আছে, কলা আছে, কলার বাগান আছে, তার ঘরটা 8 চালা, তার তো সব কিছু আছে। তো এই যে তার গৃহটা যে সচ্ছল, তার টাকা পয়সার কোনো অভাব নাই, এটার মধ্যে এই বোবা মেয়েটা এই নৌকা দিয়ে যারা যায় তাদের কারো চোখে পড়ে কিনা লেখক জানে না। কিন্তু লেখক বলতেছে যে এই মেয়েটা যখনই অবসর পায়, কাজকর্মের মধ্যে যখনই সে একটু রেস্ট পায়, ব্রেক পায়, তখনই এই নদীর তীরে এসে হচ্ছে এই শুভা বসে। এবার বলতেছে শুভা তো কথা বলতে পারে না, প্রকৃতি যেন শুভার ভাষার অভাব পূরণ করে দেয়। কিভাবে, যেন হচ্ছে শুভার হয়ে প্রকৃতি কথা বলে। কিভাবে প্রকৃতি কথা বলে, নদীর কলধ্বনি, নদীর পানির যেই শব্দ, কলকল ধ্বনি, লোকজনের কোলাহল, লোকজন কথা বলতেছে, কোলাহল জিনিসটা খুব অদ্ভুত, কেউই চিৎকার করে কথা বলে না, কিন্তু মনে হয় একটা গুঞ্জন চলতেছে, তো এটা হচ্ছে লোকের কোলাহল, অনেকগুলো লোক যখন একসাথে কথা বলে। মাঝিরা গান গায়, পাখিরা ডাকে, তরুর মর্মর, পাতার উপর দিয়ে যখন কোনো প্রাণী হেঁটে যায় তখন পাতাটা একটু মর্মর শব্দ করে, তো সেটাই বলতেছে যে তরুর মর্মর, সব কিছু মিশায় চারদিকের চলাফেরা। দেখো এখানে আবার সাহিত্যের কথা শুরু হয়েছে, যে এই যে চারদিকে যে বিভিন্ন মানুষ, প্রাণী, বাতাস, নদী চলতেছে, আন্দোলন কম্পনের সাথে এক হয়ে, আন্দোলন মানে এই যে নদী যে দুলতেছে, বাতাস দুলতেছে, আবার বাতাসের ফলে পাতা দুলতেছে, পাতা কাঁপতেছে, এই আন্দোলন কম্পন এগুলোর সাথে এক হয়ে সমুদ্রের তরঙ্গ রাশি মানে সমুদ্রের ঢেউয়ের মতো, তরঙ্গ রাশি মানে ঢেউ, অনেকগুলো ঢেউ, রাশি মানে অনেক, তরঙ্গ মানে ঢেউ, তো এগুলো সবগুলো মিলে সমুদ্রের ঢেউয়ের মতো এই বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলে। এই যে এই এত কিছুর কথাবার্তা, এই এত কথাবার্তাগুলো সাগরের ঢেউয়ের মতো এসে কি করে, সাগরের ঢেউ কোথায় এসে ভাঙে, সাগরের ঢেউ হচ্ছে সাগরের সৈকতে, সমুদ্র সৈকতে এসে ভাঙে না। তো লেখক বলতেছে যে এই বালিকার হৃদয়ের উপকূল, হৃদয়ের উপকূল মানে সাগরের তীর, এই বালিকার হৃদয়ের উপকূল বা সাগরের তীর হচ্ছে চিরনিস্তব্ধ, কারণ সে তো কথা বলতে পারে না। তো তার হৃদয় উপকূল বা মনের যেই সাগর, মনের সাগরের যে তীর আছে, সেই মনের সাগরের তীরে এসে এই যে এই এত কিছু যেন ঢেউয়ের মতো আশ্রয় পড়ে। বুঝতে পারছো? তো তার সাগরের তীরটা, বালিকার সাগরের তীরটা চুপচাপ ছিল, এখন এই ঢেউগুলো এসে হচ্ছে একদম আশ্রয় পড়ে হচ্ছে ওই চুপচাপ মানে কথা বলার যে অভাব, ওই অভাবটা পূরণ করে দিচ্ছে। প্রকৃতির এই নানান শব্দ, নানান গতি, এগুলো বোবার ভাষা, এবং বড় বড় চোখ সম্পন্ন শুভা, যে শুভার যে ভাষা তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। তার মানে হচ্ছে শুভার মনের যে ভাষা, এই ভাষাটা যেন হচ্ছে এই যে এই সবগুলো ভাষার সম্মিলিত একটা রূপ, সবগুলো ভাষা মিলেই হচ্ছে শুভার ভাষা। বুঝতে পারছো? এবার ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি হইতে, ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি তার মানে পাতার নড়ার যেই শব্দ, ঝিল্লি মানে পাতা, রব মানে শব্দ, আর পূর্ণ মানে
পাতার শব্দে ভরা। তৃণভূমি, এই যে তোমার ঘাসের জমি, তৃণভূমি হচ্ছে ঘাসের জমি, ঘাসের জমির উপর দিয়ে যখন বাতাস যায় তখন দেখবা মনে হচ্ছে এই যে এরকম থাপ্পড় খাওয়ার মতো বা এরকম আছাড় খাওয়ার মতো শব্দ হয়। তো ওইটাই বলতেছে যে সেই ঝিল্লির অপূর্ণ তৃণভূমি থেকে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত। শব্দাতীত মানে ওইখানে শব্দ যায় না, মহাকাশে কিন্তু শব্দ ট্রাভেল করতে পারে না, কারণ শব্দ চলার জন্য হচ্ছে যান্ত্রিক বাতাস দরকার, মহাকাশে বাতাস নেই, কারণ না। তো এটাই বলতেছে যে সেই নক্ষত্রলোকে যেখানে শব্দ যায় না সেটুকু পর্যন্ত কি সুভার ভাষাটা হচ্ছে কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কান্না আর দীর্ঘ নিঃশ্বাস। ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কান্না এবং দীর্ঘ নিঃশ্বাস, এটা হচ্ছে সুভার ভাষা। এবার মধ্যাহ্নে, মধ্যাহ্নে মানে দুপুরবেলা যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো আর গৃহস্থ লোকেরা ঘুমাইতো, কৃষিকাজ করে ঘুমাচ্ছে, পাখিরা ডাকতো না, দুপুরবেলা পাখিরাও ডাকে না, খেয়া নৌকা বন্ধ থাকতো, খেয়া নৌকা তো নদী পারাপারের কাজ করা সাধারণত, তো মানুষজন নাই তাহলে ওটাও বন্ধ। স্বজন জগৎ, স্বজন মানে জন মানে মানুষ, স মানে সহ, মানে মানুষ সহ যেই জগৎ আছে, মানুষ তো সবাই কেউ খাইতে যাচ্ছে, কেউ ঘুমাইতে যাচ্ছে, মানে কেউ কাজকর্ম করতেছে না। তো সমস্ত কাজকর্মের মাঝে সহসা থেমে গিয়ে হুট করে মনে হচ্ছে যে দুপুরবেলা থেমে গেছে। গ্রামে এটা দেখবা দুপুরবেলা ভয়ানক বিজন মূর্তি ধারণ করতো। বিজন মূর্তি মানে, বিজন মানে যেখানে কোনো মানুষজন নাই, বি মানে নাই, জন মানে মানুষ। তখন রুদ্র মহাকাশের তলে, রুদ্র মহাকাশের তলে রাগী আকাশের নিচে একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা ম্যাম মুখোমুখি চুপচাপ করে বসে থাকে। প্রকৃতিও তখন কথা বলতে পারে না, এই মেয়েটাও কথা বলতে পারে না, দুইজন একজনের একদিকে আরেকজনের দিকে মুখোমুখি বসে থাকতো। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়। প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে, প্রকৃতি মানে বন জঙ্গল গাছপালা সবই তো প্রকৃতি। তো এগুলো কি? এগুলো সূর্যের আলোর নিচে না? তো এটাই বলতেছে যে সুবিস্তীর্ণ রৌদ্রে, বিশাল রোদের নিচে, আর শুভা হচ্ছে বসে থাকতো ক্ষুদ্র তরুচ্ছায়া মানে ছোট একটা গাছের ছায়া। তরু মানে গাছ, তরু মানে গাছ, আর তৃণ মানে হচ্ছে ঘাস। এবার শুভার যে গুটি কয়েকটা অন্তরঙ্গ মানে কাছের বন্ধু ছিল না সেরকম না। গোয়ালের দুইটা গাভী ছিল, তাদের নাম হচ্ছে সর্বশী ও পাঙ্গুলি, এই দুইটা হচ্ছে তাদের নাম। তাহলে গাভী দুইটার নাম সর্বশী ও পাঙ্গুলি। কিন্তু এই যে তাদের নাম যে সর্বশী আর পাঙ্গুলি, এই নাম কিন্তু তারা এই শুভার মুখে কোনোদিন শোনে নাই, কারণ শুভা তো কথা বলতে পারে না। এখন এইখানে একটা কোশ্চেন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর জানলো কেমনে যে গাভী দুইটার নাম সর্বশী আর পাঙ্গুলি, তাই না? এটার একটা ব্যাখ্যা হইতে পারে, হয়তো তার বাবা বাণীকণ্ঠ দিছে এদের নাম, তো সেখানে থেকে সে শুনছে, সে তো শুনতে পারে, কথা বলতে পারে না, শুনতে পারে। যদিও ম্যাক্সিমাম মানুষ যারা কথা বলতে পারে না তারা শুনতেও পারে না, কিন্তু হয়তো শুভা পারে। কিন্তু শুভার পায়ের শব্দ, পদশব্দ মানে পায়ের শব্দ তারা চিনত, এবং শুভার কথা ছাড়া, কথা বলা ছাড়াই শুভার মধ্যে একটা করুণ সুর ছিল, করুণ ভাষা ছিল একটা শুভার। সেটার মর্ম মানে সেই ভাষার অর্থ এই সর্বশী আর পাঙ্গুলি নর্মাল ভাষা, যে নর্মাল ভাষার চেয়ে ওরা ভালো বুঝতো, কারণ সর্বশী আর পাঙ্গুলি নিজেও কথা বলতে পারে না। তো যে কথা বলতে পারে না সেই কিন্তু যে কথা বলতে পারে না তার ভাষা ভালো করে বুঝবে। শুভা কখন তাদের আদর করতেছে, কখন বকা দিতেছে, ভর্ৎসনা করতেছে মানে বকা দিতেছে, কখন মিনতি করতেছে, অনুরোধ করতেছে, সেটা তারা মানুষের চেয়ে ভালো বুঝতো। শুভা মানুষের কাছে গিয়ে যদি অনুরোধ করে, সেটার চেয়ে শুভা যখন এই গাভীগুলোর কাছে আসতো তখন তারা হচ্ছে ভালো বুঝতো। গাভী মানুষের চেয়ে ভালো বুঝতো শুভার ভাষা, কারণ গাভীও কথা বলতে পারে না। শুভা গোয়ালে ঢুকেই দুই বাহু দিয়ে মানে এরকম করে সর্বশীর ঘাড় ধরতো, এই যে এরকম করে সর্বশীর ঘাড় জড়ায় ধরতো, গ্রীবা বা ঘাড়, তার কানের কাছে, সর্বশীর কানের কাছে নিজের গণ্ডদেশ, গণ্ড মানে গাল, মানে কানের কাছে, সর্বশীর কানের কাছে হচ্ছে নিজের গাল ঘষত। এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে, পাঙ্গুলি হচ্ছে স্নিগ্ধভাবে, এই স্নিগ্ধ মানে কি ফ্রেশ ভাবে হচ্ছে শুভার দিকে তাকায় শুভার গা চাকত। এবং শুভা হচ্ছে দিনের মধ্যে নিয়মিত 3 বার গোয়াল ঘরে যেত। কয়বার? 3 বার গোয়াল ঘরে যাইত। এছাড়া শুভার অনিয়মিত আগমনও ছিল, 3 বার ছাড়া হচ্ছে অসময়েও যাইতো। তো ঘরের মধ্যে শুভা যখন কোনো কঠিন কথা শুনতো বা কেউ বকা দিত শুভাকে, তখন শুভা হচ্ছে এই মুখ মানে যারা কথা বলতে পারে না এরকম দুইটা বন্ধুর কাছে আসতো। এবং এই শুভার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত, এটার মানে কি?
সহিষ্ণুতা মানে শুভা তো সহ্য করতেছে, সবাই যে তাকে কথা শোনাচ্ছে সেটা সে সহ্য করতেছে, এটাকে বলা হয় সহিষ্ণুতা পূর্ণ। বিষাদ শান্ত দৃষ্টিপাত, বিষাদ শান্ত মানে হচ্ছে দুঃখে থাকার পরেও সে শান্ত, তার চোখের মধ্যে অনেক দুঃখ কিন্তু তারপরেও সে শান্ত, সে চিৎকার করতেছে না, হাওমা করে কান্না করতেছে না, সে বকাও ধৈর্য ধরে শুনছে। এই জিনিসটা হচ্ছে সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে এই গাভীরা কিছু একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা, আমরা যে সিক্সথ সেন্স বলি, তারা অনুমান করে নিত যে শুভার মর্ম বেদনা, শুভার মনের বেদনা, মর্ম মানে মনের বেদনা, এবং শুভার গা ঘেঁষে এসে তারা অল্প অল্প শুভার বাহুতে শিং ঘষে ঘষে, শুভার হাতের মধ্যে হচ্ছে শিং ঘষত, ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সহিত, গুরুগুলো মুখে অনেক বলার চেষ্টা করতেছে, আরে তুমি মন খারাপ করো না, কষ্ট পায় না, কিন্তু তারা তো বলতে পারতেছে না, সো বলার চেষ্টা করতেছে কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এটার যে কি কষ্ট, ব্যাকুলতা, তো এই ব্যাকুলতার সাথেই তারা হচ্ছে সান্ত্বনা দেওয়ার ট্রাই করত। বুঝতে পারছো? এছাড়াও ছাগল এবং বিড়াল শাবক ছিল, মানে বিড়ালের বাচ্চা ছিল, কিন্তু তাদের সাথে শুভার এরকম সমকক্ষ বন্ধুত্ব ছিল না, মানে এরকম সমান সমান বন্ধুত্ব ছিল না ছাগল আর বিড়ালের সাথে। গরুগুলোকে যেমন সে নিজের সমবয়সী বন্ধু মনে করতো, ছাগল আর বিড়ালকে সে সমবয়সী বন্ধু না, বরং তার চেয়ে ছোট মানুষের প্রতি যেরকম আমাদের স্নেহ বা আদর আছে সেরকম মনে করতো। সমকক্ষভাবে মৈত্রী মানে সমান সমানভাবে মৈত্রী মানে বন্ধুত্ব ছিল না। তাছাড়াও তথাপি সেটা ছাড়াও এই ছাগল আর বিড়াল শাবকও যথেষ্ট অনুগত ছিল শুভার। কেন? বিড়ালের বাচ্চাটা দিনে এবং রাতে যখন তখন শুভার যে কোল আছে সেই কোলের মধ্যে গরম কোলে নিঃসংকোচে কোনো সংকোচ বা ভয় ছাড়া অধিকার করে যে শুভার কোলে তো আমারই ঘুমানোর জায়গা, ওটা তো আমার ঘুমানোর জায়গা, নিজের বেডরুমের মতো মনে করে সে সুখ নিদ্রার আয়োজন করতো, সে আরামে ঘুমানোর আয়োজন করত। হ্যাঁ, এবং শুভা যখন তার ঘাড় এবং পিঠে, গ্রীবা এবং পৃষ্ঠে কোমল আঙুল, শুভার যে ছোট ছোট আঙুল আছে, মেয়েদের হাত আঙুল তো কোমল হয়, সেগুলো যখন সে বুলাই দিত, তখন এই বিড়ালের যে নিদ্রা আকর্ষণের মানে ঘুম আনানোর অনেক বেশি সুবিধা হয়, বিড়ালের যে ঘুম আসতে সুবিধা হয়। শুভা যখন তার ঘাড় আর পিঠ হাত দিয়ে ইয়ে করে দেয়, তোমার বুলায় দেয়, হাত বুলায় দেয়, তো সেটা ইঙ্গিতে বিড়ালের বাচ্চাটা বুঝে যায়, হাই তুলতো, সুন্দর মতো বসে থাকতো, এইটা। এবার উন্নত শ্রেণীর জীবের মধ্যে, মানে যারা কথাবার্তা বলতে পারে, এই যে ছাগল বিড়াল এরা তো কথা বলতে পারে না, তার মধ্যে শুভার একটা সঙ্গী জুটছিল, কিন্তু এর সাথে যে শুভার কি সম্পর্ক ছিল সেটা লেখক নির্ণয় করতে পারতেছে না যে এই ছেলেটার সাথে শুভার কি সম্পর্ক। কারণ হচ্ছে এই ছেলেটা হচ্ছে ভাষা বিশিষ্ট জীব, সে কথা বলতে পারে, সুতরাং দুইজনের মধ্যে সেম ভাষা ছিল না, সমভাষা, সম মানে সেম ভাষা ছিল না। সে কে ছিল? সে হচ্ছে গোসাইদের ছোট ছেলে প্রতাপ। গোসাইদের ছোট ছেলে হচ্ছে প্রতাপ। সে নিতান্ত অকর্মণ্য, সে কোনো কাজকাম করে না, এবং সে যে কাজকর্ম করে গোসাইদের ঘরের মানে তার নিজের বাসার যে উন্নতি করবে, এটা তার বাবা মা অনেক চেষ্টার পরে এই আশা ত্যাগ করছে। আর এখানে একটা বলছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, শহরে একাত্রা গৃহসম্পন্ন সরকারি বাগান আর অকর্মণ্য লোকের সুবিধা কি? অকর্মণ্য লোকের সুবিধা হচ্ছে তার যে বাসার আত্মীয় স্বজন আছে তারা সবাই তার উপর বিরক্ত হয়, কিন্তু কিন্তু তারা হচ্ছে এই আত্মীয় স্বজন বাদে যারা আছে, মানে তাদের সাথে নিঃসম্পর্ক যারা আছে, মানে আত্মীয় স্বজন বাদে গ্রামের মধ্যে যারা থাকে, তাদের সবার পছন্দের লোক হয় হচ্ছে এই অকর্মণ্য লোকেরা। কেন? কারণ তারা যেহেতু কোনো কাজে ব্যস্ত থাকে না, যদি সে কৃষিকাজে ব্যস্ত থাকতো বা সে যদি গাছ কাটতে ব্যস্ত থাকতো, তাহলে তো সে সবসময় কোনো একটা কাজে থাকতো, কোনো না কোনো কাজে থাকতো, ব্যস্ততা থাকতো তার। কিন্তু সে যেহেতু অকর্মণ্য, সে যেহেতু কোনো কাজকাম করে না, সুতরাং কোথাও যদি কোনো একটা লোকের দরকার পড়ে, ধরো মাছ ধরতে গেছে, 3 জন জাল ধরে কুলাইতে পারতেছে না, আরেকজন লাগবে, তখন ডাক দেয়, প্রতাপ আয়। ধান কাটতেছে, দেখা গেছে যে একজন কম পড়ছে, তখন ডাকে, প্রতাপ আয়, আসো। তো এইটাই যে শহরে যেরকম গৃহ সম্পর্কহীন এক একটা সরকারি বাগান থাকা আবশ্যক, সবাই ওইখানে ঘুরতে যেতে পারে, কারণ তোমার বাড়ির সামনের বাগানে তো তুমি অন্য কারো ঢুকতে দিবে না, কিন্তু সেটা যদি সরকারি বাগান হয় তাহলে সবাই ওইখানে ঘুরতে যেতে পারে বিকেলবেলা। তো সেরকম 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকা দরকার প্রত্যেকটা গ্রামে, আর কি লেখক বলতেছে যে এরকম লোক থাকা দরকার, কারণ কাজে কর্মে আমোদে অবসরে কাজকর্ম করতেছে অথবা খেলতেছে, খেলার সময় হচ্ছে একটা লোক কম পড়ছে, প্লেয়ার কম পড়ছে, তখন ডাকতে প্রতাপকে, তো প্রতাপও ফ্রি থাকে সবসময়, প্রতাপও চলে আসে। তো আমাদের অবসরে যখনই একটা লোক কম পড়ে তখনই তাদেরকে হাতের কাছে পাওয়া যায়।
আর মানে কাউকে কাজের থেকে ধরে নিয়ে আসতে হয় না। প্রতাপের প্রধান শখ ছিল হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা, ছিপ ফেলে মাছ ধরা, এবং এটার জন্য সে সুভাকে অনেক বেশি রেসপেক্ট করতো। রেসপেক্ট কেন করতো? কারণ মাছ ধরতে গেলে দরকার চুপচাপ সঙ্গী। দুইজন মিলে মাছ ধরতে গেছো, সারাক্ষণ বক বক বা কথা বলতেছো, তাহলে মাছ কিন্তু পালায় যাবে। তো সুভা যেহেতু কথা বলতে পারে না, আর প্রতাপের শখ হচ্ছে মাছ ধরা, তো প্রতাপের শখ মাছ ধরা কেন? কারণ এটাতে অনেক টাইম কাটানো যায়, বসে 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 থাকা, আর কোনো কাজ নেই। আবার সুভাকে তার সঙ্গী হিসেবে সে অনেক রেসপেক্ট করতো কেন? কারণ সুভা তো কথা বলতে পারে না, তাহলে প্রতাপও কথা বলে না, তাহলে দুইজনে যদি কথা না বলে তাহলে তো মাছ ধরা তো সহজ। এটাই হচ্ছে এই প্যারাটাতে বলছে যে এটাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে, মানে সন্ধ্যার দিকে নদীর তীরে তাকে প্রায়ই এই কাজে হচ্ছে দেখা যাইতো, এবং এই উপলক্ষে সুভার সাথে তার প্রায়ই সাক্ষাৎ হতো, কারণ সুভাও তো নদীর ধারে বসে থাকে, ওই যে একটু আগে আমরা পড়ে আসছি। তো যে কোনো কাজেই প্রতাপ থাকুক, যেই কাজটাই প্রতাপ করুন না কেন, একটা সঙ্গে পাইলে প্রতাপ ভালো থাকে। পাশে যদি কেউ বসে থাকে তাহলে প্রতাপ ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। মাছ ধরার সময় যে কথা বলতে পারে না, বাক্যহীন মানে যে কথা বলতে পারে না, সেই সবচেয়ে ভালো। এই জন্য প্রতাপ হচ্ছে সুভার মর্যাদা বস্তু, এই জন্য প্রতাপ সুভাকে রেসপেক্ট করতো। এই জন্যই সবাই সুভাকে শুভা ডাকতো, কিন্তু প্রতাপ আরেকটু আদর করে সুভাকে সু বলে ডাকতো। সুভাকে কি বলে ডাকতো? সু বলে ডাকতো। এবার সুভা হচ্ছে তেঁতুল তলায় বসে থাকতো, যে তার বাবার তো তেঁতুল গাছ আছে, আম কাঁঠাল আছে, কলার বাগান আছে, তো সে তেঁতুল তলায় বসে থাকতো। এবং প্রতাপ হচ্ছে অনতি দূরে, মানে অনেক বেশি দূরে না, কাছে কাছাকাছি প্রতাপ হচ্ছে ছিপ ফেলে জলের দিকে তাকায় থাকতো। এবং প্রতাপের জন্য প্রতিদিন একটা করে পান বরাদ্দ ছিল, যেটা সুভা নিজে বানায় আনতো, নিজে সাজায় আনতো পানটা। এবং অনেকক্ষণ ধরে সুভা যখন প্রতাপের কাছে বসে থাকতো, তখন সে তাকায় তাকায় চাহিয়া, মানে তাকায় তাকায় সে চিন্তা করতো যে প্রতাপের কোনো একটা স্পেশাল কাজে আসতে, যাতে প্রতাপ অবাক হয়ে যায়, বা সে প্রতাপের যাতে কোনো একটা সাহায্যে আসে, মানে প্রতাপ যাতে তার থেকে একটা হেল্প পায়, সে এটার চেষ্টা করতো। সে কোনো মতে জানানোর চেষ্টা করতো যে এই পৃথিবীতে সেও কম অপ্রয়োজনীয় লোক না, মানে তারও প্রয়োজনীয়তা আছে, শুভারও প্রয়োজনীয়তা আছে। শুভা এটা বোঝানোর চেষ্টা করতো, কিন্তু কিছুই করার ছিল না। তখন শুভা হচ্ছে মনে মনে অলৌকিক ক্ষমতা চাইতো, যে অদ্ভুত কোনো ক্ষমতা তার মধ্যে আসুক, এবং সে ধরো মন্ত্র বলে সে হঠাৎ করে এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটায় ফেলছে, যেটা দেখে প্রতাপ আশ্চর্য বা অবাক হয়ে বলতেছে, আরে তাই তো, আমাদের সুভির মধ্যে যে এত ক্ষমতা আছে এটা তো জানতাম না। সুভির তো অনেক ক্ষমতা, সুভিকে তো এর আগে মনে করতাম নর্মাল মানুষ, কোনো কাজে আসে না, কিন্তু সুভির তো দেখে আজকে অনেক ক্ষমতা। কিরকম? সুভার কল্পনাটা এরকম অদ্ভুত ছিল যে সুভা মনে করতো যে সে যদি জলকুমারী হইতো, মানে ওই যে নদীর মধ্যে আমরা দেখি না যে কিছু কিছু কল্পকাহিনীতে যে উপরের দিকটা মেয়ে মানুষের মতো, নিচের দিকটা হচ্ছে মাছের মতো, তো এটাই হচ্ছে জলকুমারী। তো আস্তে আস্তে সে কি করতো, পানি থেকে উঠে একটা সাপের মাথার মণি, যদিও সাপের মাথায় মণি থাকে না, সেই সাপের মাথার মণি সে ঘাটে রাখতো। মানে মনে করো শুভা হচ্ছে জলকুমারী, রাজকুমারী, পানির তলের রাজকন্যা, সে হচ্ছে একটা সাপের মাথার মণি, অনেক মূল্যবান একটা জিনিস এনে সে নদীর তীরে রাখতেছে। তো প্রতাপ তখন এই যে তুচ্ছ মাছ ধরা রেখে সেই সাপের মণি ধরে সে ডুব দিত নদীতে, এবং নদীতে গিয়ে দেখতো যে পাতালে নদীর তলদেশে রূপার অট্টালিকায়, মানে রূপার প্রাসাদে সোনার পালঙ্কে, মানে সোনার খাটে কে বসে আছে? আমাদের বাণীকণ্ঠের সেই বোবা মেয়ে সু, ওই যে গ্রামের যেই লোকটা বাণীকণ্ঠ, তার মেয়ে হচ্ছে সু বসে আছে। এবং সু বা সুভাই হচ্ছে সেই মণিদীপ্ত, মণি মানে হচ্ছে অনেক কি বলবো, মূল্যবান পাথর। সেই মূল্যবান পাথর থেকে কি হয়, আলো কিন্তু ঠিকরায় বেরোয়, এই জন্য এটাকে মূল্যবান পাথর। কালো পাথর থেকে আলো বেরোয় না সাধারণত, তো এই জন্য ম্যাক্সিমাম কালো পাথরকে আমরা তেমন গুরুত্ব দিই না। কিন্তু রূপা, রূপা তো পাথর না, তোমার হীরা, তারপরে জহরত, জহরত না, রুবি, রুবি, এই ইত্যাদি ইত্যাদি, জেড, এগুলো থেকে হচ্ছে আলো ঠিকরায় বেরোয়। তো প্রাসাদটা অনেক বেশি হচ্ছে এই সাপের মাথার যে মণি আছে, সেই সাপের মাথার মণি থেকে আলো ঠিকরায় বেরোয় হচ্ছে এই প্রাসাদটা পুরো আলোকিত হয়ে গেছে। সেই আলোকিত গভীর নিস্তব্ধ পাতালপুরী, মানে এই নদীর নিচের যে বিশাল সাম্রাজ্য, এই সাম্রাজ্যের একমাত্র রাজ্যকন্যা হচ্ছে এই সু। তো সেটা কি হইতে পারতো না? শুভা মনে মনে বলছে, এটা কি হইতে পারতো না? সেটা কি এতটাই অসম্ভব এটা হওয়া? তো আসলে কিছুই অসম্ভব না। লেখক বলতেছে যে আসলে কিছুই অসম্ভব না, কিন্তু তারপরেও শুভা হচ্ছে ওই রাজবংশে না জন্মায়া বাণীকণ্ঠের ঘরে এসে জন্মাইছে, এবং সে গোসাইদের ছেলে প্রতাপকে
কোনোভাবেই হচ্ছে ইমপ্রেস করতে পারতেছে না। এবার শুভার বয়স আস্তে আস্তে বাড়তেছে, তো ক্রমে সে নিজেকে নিজেই অনুভব করতে পারতেছে, সে নিজেই নিজেকে একটা অনুভব করতে পারছে, মানে তার অ্যাডোলেসেন্স আসতেছে এখন, ঠিক আছে, তার বয়সন্ধিকাল কাল আসতেছে। যেন একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হতে জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অপরিচয়। এটার মানেটা কি আসলে? এর মানে হচ্ছে পূর্ণিমা তিথিতে হচ্ছে ভরা জোয়ার আসে। ভরা জোয়ার মানে সাগরের পানি একদম ফুলে ফেপে ওঠে। আমরা বয়সন্ধিকালে ছেলেরা কি করি? ছেলেরা দেখবে হুট করে লম্বা হয়ে যায়। যেই ছেলেটা 4 ফুট ছিল সেই ছেলেটা হুট করে 6 ফুট হয়ে গেছে বয়সন্ধিকালের 1 বছর 2 বছরের মধ্যে। হ্যাঁ, তো এই কথাটাই বলতেছে যে ভরা জোয়ার চলে আসছে তার জীবনে, এখন বয়সন্ধিকাল চলে আসছে। ঠিক কিরকম সমুদ্র থেকে, সাগরের থেকে যেরকম জোয়ার এসে জোয়ারের স্রোত আসে, ঠিক সেরকম হচ্ছে তার মধ্যে কি আসছে, নতুন যৌবন চলে আসছে। এবং তার মনের ভেতরে একটা নতুন অনির্বচনীয় অদ্ভুত একটা অনুভূতি আসছে। তোমরা ফিল করবে এই জিনিসটা যখন তোমাদের 11, 12 বা 13 বছর বয়স হবে, তখন হচ্ছে তোমাদের অদ্ভুত কিরকম জানে একটা ফিলিংস আসে, জানি না, এটা মুখে বলা যায় না। অনির্বচনীয়, নির্বচন মানে মুখে বলা, অনির্বচনীয় মানে মুখে বলা যায় না। অদ্ভুত একটা শক্তি চলে আসছে নিজের মধ্যে, অদ্ভুত একটা ফিলিংস চলে আসছে। এই কথাটাই বলতেছে যে পরিপূর্ণ করে তুলছে তাকে। এবং সে নিজেকে নিজে দেখতেছে, ভাবতেছে যে আমার কি হচ্ছে, আমার শরীর এরকমই রয়েছে, হুট করে মানে আমাদের রাগ হয়ে যায়, হুট করে ভালো লাগে, হুট করে কাঁদতে ইচ্ছা করে, হুট করে হাসতে ইচ্ছা করে, কি হচ্ছে সে নিজেকে দেখতেছে, প্রশ্ন করতেছে, কিন্তু সে বুঝতে পারতেছে না, কারণ তার মধ্যে বয়সন্ধিকাল আসছে। তো গভীর পূর্ণিমার রাতে সে কি করছে, একদিন ধীরে ধীরে তার শোয়ার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়ায় বাইরের দিকে তাকায় দেখছে যে পূর্ণিমা প্রকৃতি মানে তখন একদম পুরো চাঁদ পরিষ্কার, সবকিছু চাঁদের আলো দেখা যাচ্ছে। সেই শুভার মতো কি করতেছে, শুভা যেরকম একা একা নিজে জেগে বসে আছে, তো এই প্রকৃতি হচ্ছে শুভার মতো জগতের উপর জেগে বসে আছে। শুভার মতো একাকিনী মানে একা একা, মেয়ে একা একা জেগে আছে, এই জন্য একাকিনী হয়েছে এটা, ঠিক আছে। একাকী হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বলে সাধারণত, আর একাকিনী হচ্ছে মেয়েদের প্রতি। সুপ্ত জগতের উপর, সুপ্ত মানে ঘুমন্ত জগতের উপর। শুভা যেমন তার বাড়িতে সবাই ঘুমাইতেছে, সে শুধু জেগে আছে, প্রকৃতিতেও পুরো পৃথিবীর সবাই ঘুমাইতেছে, কিন্তু পূর্ণিমার প্রকৃতি যেন জেগে আছে। এবার যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জরতার একেবারে শেষ সীমা পর্যন্ত। এই যে এইখানে লেখক হচ্ছে যৌবনের অনুভূতিটা লিখে বলার ট্রাই করতেছে, কিন্তু আগেই তো বলছে এটা হচ্ছে অনির্বচনীয়, এটা মুখে বলা যায় না। তো শুভার শরীরে যে যৌবন আসছে, এটার জন্য সে পুলকে বিষাদে, তার একবার ভালো লাগতেছে, একবার বিষাদ বা কষ্ট হচ্ছে। সে কষ্টে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, যতটুকু পর্যন্ত তার চোখে দেখা যায় তার শেষ সীমা পর্যন্ত, এমনকি সেই শেষ সীমাটা অতিক্রম করেও ধমধম করতেছে, অদ্ভুত লাগতেছে, এবং কোনো কথা বলতে পারতেছে না। এবং এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির কাছে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা হচ্ছে দাঁড়ায় আছে। তার শারীরিক ফিলিংসের জন্য সে অদ্ভুত ফিল করতেছে, সে বুঝতেছে না, ব্যাকুল হয়ে আছে, তার মনটা আকুল হয়ে আছে, কি যেন চাচ্ছে তার মনটা। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন। এদিকে কন্যা ভার মানে মেয়ে, যে মানে শুভার যেহেতু বিয়ে হচ্ছে না, এই জন্য তার বাবা মার মনে হচ্ছে একটা ভার হিসেবে, ভারী জিনিস হিসেবে আছে, চিন্তা হয়ে আছে, এবং মানুষজন নিন্দা করতেছে যে কেন বিয়ে হচ্ছে না। তো এমনকি এক ঘর করবে এরকম জনরব শোনা যায়, যে কেউ যদি টাইম মতো মেয়ের বিয়ে না দেয়, তাহলে মোস্ট প্রবলি আগে এরকম রুলস ছিল যে মানুষজন ওই ফ্যামিলির সাথে আর কথাবার্তা বলতো না, এটাকে বলা হয় এক ঘরে করা। তাদের সাথে কোনো বেচাকেনা করতো না, তাদের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিত না। তো গ্রামের মানুষের কাছে তো মাছে ভাতে বাঙালি, যে মানুষেরা হচ্ছে আগে তোমার মাছ দিয়ে ভাত খাইতো, তাদেরকে ধনী বলা হইতো বা সচ্ছল দেওয়া হইতো, এই জন্য হচ্ছে সচ্ছল মানুষের শত্রু থাকে, তো ওরও শত্রু ছিল বাণীকণ্ঠের। তো স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হলো, স্ত্রী পুরুষ মানে বাণীকণ্ঠের ওয়াইফ আর বাণীকণ্ঠের মধ্যে অনেক বেশি পরামর্শ হয়েছে, এবং কিছুদিনের জন্য বাণীকণ্ঠ হচ্ছে বিদেশে গেছে, এবং বিদেশ থেকে ফিরে এসে বলতেছে যে চলো কলকাতায় চলো। তো এরপরে হচ্ছে বিদেশ যাওয়ার হচ্ছে উদ্যোগ হইতে লাগলো, মানে বিদেশ যাওয়ার উদ্যোগ নিল সবাই, মানে কলকাতা যাওয়ার উদ্যোগ নিল। তারা তো বাংলাদেশে থাকে, বাংলাদেশ থেকে কলকাতায় যাবে। কুয়াশা ঢাকা ভোরে যেরকম সব কিছুর মধ্যে বাষ্প থাকে না, তো সেরকম শুভার সমগ্র হৃদয়, মনের মধ্যে হচ্ছে চোখের পানির বাষ্প হচ্ছে একদম ভরে গেছে। তো একটা অনির্দিষ্ট আশঙ্কায়, সে অনেক দিন ধরে একটা অদ্ভুত ভয়ে, কোন একটা খারাপ কিছুর আশঙ্কায়
সে ক্রমাগত নির্বাক জন্তুর মতো, নির্বাক জন্তু মানে যে কথা বলতে পারে না, এরকম জন্তুরা যেরকম হচ্ছে, ধরো কেউ যদি বিড়াল পালে, বিড়াল যদি কিছু বলতে চায় তাহলে বিড়াল পিছনে পিছনে ঘুরে না, কিন্তু বিড়াল তো কথা বলতে পারে না। তো শুভা এরকম তার বাবা মায়ের সাথে ফিরতো এবং ডাগর চক্ষু, বড় বড় চোখ দিয়ে তাদের মুখের দিকে তাকায় বোঝার চেষ্টা করতো যে তার বাবা মা কি চাইতেছে অ্যাকচুয়ালি। ওই যে কন্যা দায়ভারগ্রস্ত পিতামাতা, তারপর হচ্ছে লোকজন খারাপ কথা বলতেছে, এই জিনিসগুলো তো শুভা বুঝতো না, শুভা জানতো না। শুভা দেখতো যে তার বাবা মা টেনশন করতেছে, সে তাদের দিকে তাকায় চেষ্টা করতো, বুঝতে চেষ্টা করতো যে তারা কি টেনশন করতেছে। তো এর মধ্যেই একদিন এই সন্ধ্যার দিকে বা বিকেলবেলা ছিপ ফেলে প্রতাপ হেসে হেসে বলতেছে, কিরে শু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, তোর নাকি হাজবেন্ড পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাবি, দেখিস আমাদের ভুলে যাস না, বলে আবার মাছের দিকে মনোযোগ দিল। তো মর্মবিদ্ধ হরিণী, মর্মবিদ্ধ মানে হচ্ছে তীর দিয়ে আঘাত করা, তীর আঘাত হানছে, এরকম হরিণী ব্যাধের দিকে, ব্যাধ মানে শিকারের দিকে যেরকম করে তাকায়, নীরবে বলতে থাকে যে তুমি কেন আমাকে মারলা, আমি কেন তোমার কাছে কি দোষ করছিলাম। সুভাষ এরকম করে প্রতাপের দিকে তাকাইলো এবং সেদিন সে আর তেঁতুল তলায় বসে নেই। সে কি করছে, বাণীকণ্ঠ ইন দ্য মিন টাইম, বাণীকণ্ঠ হচ্ছে ঘুম থেকে উঠে তার শোয়ার ঘরে তামাক খাচ্ছিল। তো শুভা সেখানে বাণীকণ্ঠের পায়ের দিকে বসে বাণীকণ্ঠের মুখের দিকে তাকায় কান্না করতেছে এবং এই শুভাকে তখন সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপলে, মানে গাল দিয়ে হচ্ছে, শুকনা গাল দিয়ে হচ্ছে অশ্রু করা পড়লো। কপল মানে এখানে গাল বুঝাইছে, কপল মানে অনেকে কপাল মনে করো, এটা গাল। তো কালকে কলকাতা যাওয়ার দিন ঠিক হয়েছে। তো শুভা গোয়ালঘর থেকে হচ্ছে তার ছোটবেলার যে সঙ্গী সাথী আছে ওদের কাছ থেকে বিদায় নিতে গেছে এবং তাদেরকে নিজের হাতে খাওয়ায়, মানে সর্বশেষ পানগুলিকে নিজের হাতে খাওয়ায়, গলা ধরে একবারে হচ্ছে দুই চোখে যত পারে কথা বলতেছে, দুই চোখ দিয়ে একদম তাদের সাথে কথা বলে কি করতেছে, তাদের মুখের দিকে তাকাইলো এবং দুই নেত্রপল্লব থেকে, মানে দুই চোখ থেকে হচ্ছে একদম টপ টপ করে পানি পড়তেছে। তো সেদিন কি ছিল, শুক্লা দ্বাদশী রাত্রি, অর্থাৎ তাদের কালকে তারা কলকাতা যাবে, আজকে হচ্ছে শুক্লা দ্বাদশীর রাত্রি। শুভা শোয়ার ঘর থেকে বেরোয় তার সেই পরিচিত নদী তটে, নদীর তীরে হচ্ছে সস্পসজ্জায় লুটায় পড়লো, সে নদীর তীরে লুটায় পড়লো এবং সে হচ্ছে দুই হাতে এরকম করে হচ্ছে মাটিকে জড়ায় ধরে যেন বলতে চাইতেছে যে, মাটিকে সে মা ডাকতেছে যে তুমি আমাকে যাইতে দিও না মা, আমি যেভাবে তোমাকে দুই হাত দিয়ে জড়ায় ধরে আসি, তুমিও আমাকে এরকম জড়ায় ধরে রাখো, এই কথাটা বলতেছে। তো শুভা প্রতাপের সাথে হচ্ছে, কেন প্রতাপের কাছে কষ্ট পাইছে, প্রতাপ যখন বলতেছে যে তুমি আমাকে ভুলে যাও না, তুমি তো ইয়েতে যাচ্ছ কলকাতা, তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছে। তো শুভা মনে করতো যে প্রতাপ একটু কষ্ট পাবে, শুভা চলে যাচ্ছে এটা ভেবে প্রতাপ কষ্ট পাবে, কিন্তু প্রতাপ যেহেতু কোনো কষ্ট পায় না, এই কারণে শুভার কষ্ট পাইছে, খুব শুভার নিজের খারাপ লাগছে যে কেন সে কষ্ট পায় না, আমি তো ওর বন্ধু মনে করতাম, আমার কাছের বন্ধু মনে করতাম, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন আসা হচ্ছে আমাদের শব্দার্থ। এই যে এই শব্দার্থ, এগুলো তো মোটামুটি ক্লাসের মধ্যেই বলে ফেললাম। আচ্ছা, তন্নি মানে ক্ষীণ সুগঠিত অঙ্গবিশিষ্ট, তারপর হচ্ছে কাঁধের দুদিকে দুপ্রান্ত, বাখারি হচ্ছে কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি, বাখারি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমার বাখারি, কিভাবে বুঝাবো, তোমার যারা ফেরিওয়ালা আছেন ওনারা হচ্ছে কাঁধের মধ্যে বাঁশ নিয়ে যায় বড় বড়, তাই না, ওইটা হচ্ছে বাখারি, বুঝতে পারছো, ঢেকিশালা ইত্যাদি ইত্যাদি, এগুলো সব বোঝানো হয়েছে, ঝিলের অপূর্ণ, এগুলো সব হচ্ছে জাস্ট এখান থেকে এগুলো পড়ার বিষয়, এগুলো তো আর এখন মানে বুঝাই দিছি যে জিনিসটা আছে মেইন জিনিসগুলো। তো এইগুলো আমাদের এখন আর আপাতত ইয়ে না, আমরা এখন হচ্ছে এমসিকিউতে চলে যাবো। এবার দেখো আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। তো প্রথমে বলছি শুভা গল্পের শুভার জীবন চরিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে। তো প্রকৃতির সাদৃশ্য হচ্ছে অ্যাকচুয়ালি ভাষায়, প্রকৃতির কথা বলতে পারে না, শুভা বলতে পারে। নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করতো, সর্বশের পাঙ্গলি, তার মানে গাভী দুইটা। প্রতাপের জন্য কয়টা করে পান বরাদ্দ ছিল, একটা করে। প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুণ করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বক্ষে জাগায় আগামী দিনের আশা। এটা দিয়ে কি বুঝাইছে, পিতৃপ্রেম, প্রকৃতি প্রেম, বন্ধু বাৎসল্য, শৈশব প্রীতি। তো আমরা দেখি আরেকবার একটু, প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুণ করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বক্ষে জাগায় আগামী দিনের আশা। এখন এইখানে খেয়াল করে দেখো, লক্ষ্য তরুণ করে, প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুণ করে, লক্ষ্য তরুণ, তরুণ মানে এখানে তরু বা গাছ, জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে, মর্মরে মানে অন্তরে, এই যে লাখো লাখো গাছ, বনভূমির গাছ, এরা হচ্ছে মনের মধ্যে হচ্ছে জীবনের প্রবাহ সঞ্চার করে
এবং বুকে জায়গায় হচ্ছে আগামী দিনের আশা। গাছের দিকে তাকাইলে দেখবো মনে হয় ভবিষ্যতের কথা চিন্তা করছি। তো এখানে হচ্ছে প্রকৃতি প্রেম। হ্যাঁ, বন্ধু বাচ্চা হলো না, শৈশব প্রীতি হলো। কার পায়ের কাছে বসে মুখের দিকে? তার বাবার, মানে বাণীকণ্ঠের। তুমি আমাকে যাইতে দিও না মা। শুভার এই কথায় কি প্রকাশ পাইছে? এটা দিয়ে অস্থিরতা নাকি আকুলতা নাকি প্রার্থনা, কোনটা? আকুলতা মানে সে অনেক বেশি করে চায় যে যাতে এটা না ঘটে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আকুলতা হবে, আকুলতা। হ্যাঁ, কিছু কিছু বাংলা ওয়ার্ড বুঝতে হয়। শুভার গা চাটতো কে? গা চাটতো হচ্ছে পাঙ্গুলি। পাঙ্গুলি হচ্ছে শুভার গা চাটতো। দেন সুভাষিনী রাখছে কে? বাণীকণ্ঠ, মানে শুভার বাবা। আপনাকে দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করতেছে, বুঝতে পারতেছে না কেন? ওই যে সে নতুন যৌবনে আসছে, বললাম না, নতুন যৌবন। শুভা নিজেকে নিজে দেখতেছে কেন? কারণ সে ওই যে নতুন যৌবনে আসছে, বয়সন্ধিকালে আসছে, অ্যাডোলেসেন্সে। শুভার মর্যাদা কে বসতো? প্রতাপ, কারণ ওই যে বাক্যহীন সঙ্গী। নদী তটে সস্পর্শে কখন লুকায় পড়ে? শুক্লা দ্বাদশীর রাতে, অর্থাৎ কালকে কলকাতা যাবে, আজকে শুক্লা দ্বাদশীর রাতে। তোর নাকি বর পাওয়া গেছে, বিয়ে করতে যাচ্ছে। প্রতাপের এই কথায় শুভার দুঃখ পাওয়ার কারণটা কি? দুঃখ পাওয়ার কারণ হচ্ছে তোমার বিচ্ছেদ। প্রতাপ থেকে এই যে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু সে কি করতেছে না, কোনো রিয়াকশন দিচ্ছে না, বিচ্ছেদ, এটাই হচ্ছে কারণ। গভীর নিস্তব্ধ পাতালপুরি কিরকম? মণিদীপ্ত। দেখছো, এটা কিন্তু ভাইয়া বলছি যে মণির আলোয় আলোকিত। বাণীকণ্ঠ দুই বেলায় হচ্ছে মাছ ভাত খাইতো। সুভার বাবার নাম বাণীকণ্ঠ। স্বয়ংকৃত হয়ে গৃহ হয়ে বাহির হয়ে কোথায় লুটায় পড়ে? সে হচ্ছে নদী তটে গিয়ে লুটায় পড়ছে। শুভগল্পে পিতামাতার মনে কে সর্বদা জাগরুক ছিল? সুভাষিনী বা শুভা, সে সব সর্বদা জাগ্রত ছিল। শুভগল্পে শুভা কোন ধরনের প্রতি? বাক প্রতিবন্ধী। প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? কারণ মাছ ধরার সময় সে নীরবে সঙ্গী দিত, ওই জন্য। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? সে হচ্ছে ধরনের কাছে হচ্ছে আত্মসমর্পণ করেছে, লেখকের মতে। এই যে বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা কি পায়? একটা অদ্ভুত ধরনের এমসিকিউ, তাই না? কুমিল্লা বোর্ডের এমসিকিউ গুলো এরকমই হয়। তো এইটা হবে হচ্ছে অকৃত্রিম ভালোবাসা, মুক্তির স্বাদ, মুক্তির আনন্দ, মুক্তির সনদ। এটা হবে মুক্তির আনন্দ। কারণ আমাদের যখন বই আছে, বইয়ের মধ্যে এই যে প্রকৃতির সাথে শুভা কন্টিনিউয়াসলি কি বলে? সে কথা বলে। প্রকৃতির কাছে গিয়ে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে, এটা এক ধরনের মুক্তি না? সে যে তার নাক মুখ বন্ধ করে রাখছে, কথা বলতে পারে না, এটা তো এক ধরনের আবদ্ধতা। চিরনিস্তব্ধ হৃদয় উপকূল, তার মানে শুভার মন যেটা, এই মনের মধ্যে হচ্ছে সবসময় শান্তভাবে বিরাজ করে সবকিছু। বললাম না, শুভার মনটা সবসময় শান্ত থাকে, কিন্তু হুট করে তার যৌবন আসার কারণে তার হৃদয়টা অশান্ত হয়ে গেছে। তাহলে চিরনিস্তব্ধ হৃদয় মানে শান্ত হৃদয়। শুভার চোখের ভাষা কেমন? অসীম উদার। বলছিলাম না ওইখানে যে শুভার চোখের ভাষার দুইটা পয়েন্ট, অসীম উদার আর আরেকটা মনে রাখতে হবে, এই যে এখানে দেখো, গারস্থ সচ্ছলতা, চোখের, এই যে চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। বুঝতে পারছো? অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। আচ্ছা, এবার শুভার নিজের বিয়ের সংবাদ সে কোথায় পাইছিল? প্রথম প্রতাপের কাছে। ডাগর চোখ মিলে শুভা কার মুখের দিকে তাকায় থাকতো? ডাগর চোখ মিলে হচ্ছে বাবা মায়ের মুখের দিকে তাকায় থাকতো, যে তারা কি বলতে চাইতেছে এটা বোঝার চেষ্টা করতো যখন তাদের কলকাতায় যাওয়ার কথা হচ্ছে। শুভা কি? শুভা বাক প্রতিবন্ধী। পিতামাতার নীরব হৃদয়ভার বলতে শুভগল্প বাবা মার হৃদয়ের কি কে বোঝানো হয়েছে? তো এটা হচ্ছে বাবা মার হৃদয়ের দুশ্চিন্তা। ভাষা বিশিষ্ট জীব হচ্ছে কে ছিল? প্রতাপ। কে সুখ নির্ধার আয়োজন করতো? বিড়াল শিশু, বিড়াল শাবক। শুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? ওই যে তরুর মর্মর যে আছে, ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু ছিল, মাঝিদের লোকজনের কোলাহল, ইত্যাদি ইত্যাদি। কপল শব্দের অর্থ কি? কপল মানে গাল, দেখছো? কপল মানে গাল। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? স্বচ্ছ আকাশে বিপুল নির্বাক প্রকৃতি, এটা একটু আগেও আমরা একবার করছি। শিশুকাল থেকে সে নিজেকে অভিশাপ ভাবছে কেন? দেখো, এখানে তোমরা দাগায় ফেলতে পারো, কথা বলতে পারে না দেখে, কিন্তু এটা হবে সকলের দুশ্চিন্তা প্রকাশে। সবাই তাকে দুশ্চিন্তা করতে, এই জন্য সে অভিশাপ মনে করতো নিজেকে। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? হ্যাঁ, গৃহত্যাগের কষ্ট হইতে পারে, শুভাকে পাত্রস্থ করা হইতে পারে, পিতৃহৃদয়ের কাতরতা হইতে পারে। এখানে হবে পিতৃহৃদয়ের কাতরতা। কেন পিতৃহৃদয়ের কাতরতা হবে বলি? শুভার দুরবস্থা কল্পনা, এটা শুভার দুরবস্থা কি? শুভাকে পাত্রস্থ করা, এখানে কি সরাসরি বলা হয়েছে যে শুভার বিয়ে হচ্ছে বা কোথায় আছে? হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু এই যে পিতার হৃদয়ের যে তার মেয়েটা কিভাবে থাকবে না, তবে এইটা নিয়েই হচ্ছে সে বেসিক্যালি কষ্টটা পাইছে। শুভা অলৌকিক ক্ষমতা কেন প্রার্থনা করতো? প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য, কারেক্ট। মায়ের বিরক্তি দূর, বাকশক্তি করার জন্য না, প্রতাপকে ইমপ্রেস করার জন্য, এক আনসার। আচ্ছা, শারীরিক প্রতিবন্ধী ছেলের লেখাপড়ার জন্য বিশেষ সামগ্রী আর অন্য সব শিশুদের স্বাভাবিক বেড়ে উঠছে, খুশিও গর্বিত। আসলে শুভগল্পের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? আসাদের মধ্যে কি পাওয়া যায়? আসাদের মধ্যে হচ্ছে লাস্টেরটা। আচ্ছা,
শুভার মায়ের সাথে কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ? আচ্ছা, কোন দিকটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ শারীরিক? আচ্ছা, উনি হচ্ছে কি করছেন, উনি হচ্ছে অ্যাকচুয়ালি ওনার ছেলেকে ইয়ে করছেন, স্নেহ করতেছেন, ঠিক আছে। তো এখানে ওই স্নেহ কথাটাই প্রকাশ পায়, যদিও সুভার মায়ের স্নেহ ছিল না, কিন্তু তারপরেও এখান থেকে অপশন মিলাইতে গেলে স্নেহটাই আসে। ওকে, আর অন্য কোনো কিছু আসে না। আচ্ছা, কাদের মধ্যে সমভাষা ছিল না? শুভা আর প্রতাপের মধ্যে। শুভা গাভী দুটির খোঁজে দিনের মধ্যে নিয়মিত কয়বার? 3বার। এছাড়া অনিয়মিতভাবে যাইতো। মা হচ্ছে ক্রুটিরূপে দেখতো। বিজন মূর্তি মানে হচ্ছে যেখানে নির্জন অবস্থা, কোনো মানুষজন নাই। শুভা কার মতো? সপ্তমের মধ্যে নির্জন দ্বিপ্রহরের মতো, ঠিক আছে। এটা কিন্তু ভাইয়া বইয়ের মধ্যে দেখাইছে, নির্জন দ্বিপ্রহর। আচ্ছা, শুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। পিতৃগৃহে শুভা নিজেকে কি জ্ঞান করতো? পিতৃগৃহে নিজেকে হচ্ছে অভিশাপ হিসেবে চিন্তা করতো সে নিজেকে। কত সালে? 1913 সালে, 1913। আচ্ছা, পিতামাতা চিন্তিত হয়ে পড়েছিল কি নিয়ে? শুভার বিয়ে নিয়ে। হ্যাঁ। আচ্ছা, বাণীকণ্ঠের অবস্থা কেমন? সচ্ছল। মর্মবিদ্ধ হরিণীকে? শুভা, ঠিক আছে। কষ্ট হয়েছে প্রতাপের জন্য। আচ্ছা, শুভা ছোট গল্পে সকল সময় কি ঠিক হয় না? সকল সময় হচ্ছে আমাদের কথার যে ভাবানুবাদ, আমরা যে কথা বলতে চাই ওইটা সবসময় ঠিক হয় না, কিন্তু চোখের ভাষা সবসময় ঠিক হয়। বড় দুই বোনের নাম কি? সুহাসিনী ও সুকেশিনী। আচ্ছা, এটাতে কি প্রকাশ পাইছে? এটাতে হচ্ছে আদর, ঘৃণা, তিরস্কার, সহমর্মিতা। এখানে হচ্ছে আদর প্রকাশ পাইছে। কেন আদর প্রকাশ পাইছে এখন বলতে পারো? দেখো, বাকি তিনটার একটাও প্রকাশ পায়নি, এই জন্য আদর প্রকাশ পাইছে। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আদরও প্রকাশ পায় নাই, কিন্তু বাকি তিনটার কোনো একটাও প্রকাশ পায় না। সহমর্মিতা, একটু মজা করতেছে। ঘৃণাও না, তিরস্কারও না। এবার বাণীকণ্ঠ চিন্তিত হয়ে উঠলেন কেন? কারণ হচ্ছে শুভার কে নিয়ে লোক নিন্দার কারণে। হ্যাঁ, লোক নিন্দা হচ্ছে এই জন্য। আচ্ছা, বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে তামাক খাচ্ছিল। প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে বনফুল। শুভা কার মনে সর্বদাই জাগরুক ছিল? তার পিতামাতার মনে। শুক্লা দ্বাদশী বলতে কি বোঝায়? এটা হচ্ছে চাঁদের দ্বাদশ দিন। হ্যাঁ, দ্বাদশ মানে হচ্ছে 12তম দিন। শুভাগল্পের অকর্মণ্য চরিত্র হচ্ছে প্রতাপ। শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? এটা তোমাদের বইয়ে নাই, এটা হচ্ছে একটা উপন্যাস। যদি এটা কবিতা, কিন্তু এটা একটা উপন্যাস। এটা খুবই ফেমাস একটা কোশ্চেন। শুভার চোখের ভাষা কি ছিল? অসীম উদার এবং অতল স্পর্শী গভীর। চোখের ভাষা ছিল অতল স্পর্শী গভীর এবং অসীম উদার, ঠিক আছে। 1 ও 2 এটা কিন্তু অনেক জায়গায় আসছে। কিন্তু বেদনা কি কেউ কখনো ভুলে? এটার কারণ কি? আঘাত চিরস্থায়ী না, তুমি শারীরিক আঘাতের কথা বলে না, মনের আঘাতের কথা বলছে। মর্মযাতনা অস্থায়ী, মর্মযাতনা তো এখানে স্থায়ী বলতে চাচ্ছে। মনোকষ্ট থেকে যায়, মনের কষ্ট থেকে যায়। হ্যাঁ, তাহলে এটা 3 নম্বর হচ্ছে আনসার, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের এমসিকিউ। এবার হচ্ছে আমরা সিকিউতে যাব। তো সিকিউটা চলো হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করি যে সিকিউতে কি বলছে। তো বেসিক্যালি এখানে তোমার আমরা গল্পের মধ্যে যা বললাম যে বেসিক্যালি বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষ আছে তাদের প্রতি সহমর্মিতা এবং তাদেরকে অবহেলা না করা, তাদেরকে কষ্ট না দেয়া, এই কথাটাই বারবার বলছে। তো দেখো, প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা। অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতে কেন? ওই যে প্রতাপকে ইমপ্রেস করার জন্য। মৃদুলের মাঝে শুভাগল্পের শুভার সাদৃশ্যগত দিক। আচ্ছা দেখো, যে 11 বছর মৃদুল প্রায় বসে থাকে, খেলাধুলাকে তাকে খেলা নেয় না। ছেলেটি ধান কাটতে পারে, নাও বাইতে পারে, অসাধারণ ছবি আঁকতে পারে, শুধু মুখ দিয়ে লালা ধরে বাকি হাঁটে বলে সবাই তাকে এড়িয়ে থাকতে চায়। কিন্তু একজন সমাজকর্মী আদিলা তার সমাজ মৃদুল সমাজের বোঝা নয়, তারও আছে বাঁচার অধিকার। তো শুভাগল্পের কি আছে? শুভাগল্পের হচ্ছে বিশেষ চাহিদাতে হচ্ছে তাদের মিল আছে, দুইজনেরই হচ্ছে একটা বিশেষ চাহিদা আছে। বা এখানে প্রতিবন্ধী এটা এখন বলে না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা এটাই বলবো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু দুইজনই। আচ্ছা, শুভার গল্পের চেতনা আর হচ্ছে সমাজকর্মীর চেতনা একই। হ্যাঁ, দুইজনই বলছে যে অ্যাকচুয়ালি তারা সমাজেরই অংশ, তাদেরকে সমাজের সবাইকে তাদের প্রতি সহমর্মী হইতে হবে, এই জিনিসটাই বোঝানোর ট্রাই করছে, বুঝছো? এইটাই বলছে। তাহলে এইটাই লিখবো। কিভাবে গ ঘ লিখতে হয় এটা তো তোমাদেরকে বলাই হয়েছে, প্রত্যেকবারই হচ্ছে বলা হয়, তাই আলাদা করে আর এখন বলতেছি না। আচ্ছা, সেম জিনিস দেখো, শুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তো রাইমা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, মানে বিশেষ চাহিদা সম্পন্ন। তো সে হচ্ছে এখন সে নিজের চেষ্টা এবং বাবা মায়ের সহযোগিতায় সে হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত। শুভার সাথে বৈসাদৃশ্য কি? শুভার সাথে বৈসাদৃশ্য হচ্ছে সে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু শুভা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত না, সে পর্যাপ্ত সুযোগ সুবিধাটা পায় নাই। তো শুভা হচ্ছে সুযোগ সুবিধা পায় নাই, আর রাইমা হচ্ছে সুযোগ সুবিধা পাইছে, এই তো। আচ্ছা, প্রতিষ্ঠিত ব্যক্তি লেখকের কাঙ্ক্ষিত। লেখকও চায় যে শুভও সমান সুযোগ সুবিধা পায়, সমাজে সবাই হেল্প করুক তাকে, ঠিক আছে। কিন্তু তার বাবা মা হেল্প করুক তাকে, কিন্তু শুভাকে তো বাবা মা হেল্প করতেছে না। ওই জিনিসটাতেই হচ্ছে এই দুইজনের পার্থক্য। আচ্ছা, কাতারের স্টেডিয়ামে 20 বছর গানিমাল মুক্তা। আচ্ছা, তো এখানে শুভা গল্পের সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ওই যে বিশেষ চাহিদা সম্পন্ন দুইজনই। সো বেসিক্যালি সব কিছুই অ্যাকচুয়ালি সেম, এই জিনিসগুলোই ঘুরে ফিরে আসবে।
সো হোপফুলি তোমাদের শুভা গল্পটা পড়া হয়েছে, বুঝতে পারছো তোমরা। স্পেশালি ওই যে যৌবনের ইস্যুটা, নতুন বয়সন্ধিকালে, এটা অনেকে বোঝে না, এটা কিন্তু মনে রাখো একটু, হ্যাঁ, এটা থেকে কোশ্চেন আসে প্রায়।